বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। নিমসার জুনাব আলী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে 2020-21 শিক্ষাবর্ষের নতুন একাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে আমাদের কলেজের পক্ষ থেকে এবং নিমসার জুনাব আলী কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও নিমসার জুনাব আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে আমি নার্গিস তাহমিনা তোমাদেরকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের শারীরিক সুস্থতা এবং নিরাপত্তার দিকে খেয়াল করে আমরা এই অনলাইন ক্লাসের সূচনা করেছি এবং অনলাইন ক্লাসে শুরু করেছি। গত 6 মাস ধরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসের অনলাইন ক্লাস নিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় তোমরাও আজ থেকে অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হলে আশা করি অনলাইন ক্লাসের তোমাদের নিয়মিত উপস্থিতি আমাদের ক্লাসগুলোকে এবং তোমাদের সামনে চলার পথকে আরও বেশি সমৃদ্ধ করবে। এই আশা নিয়ে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস ইসলামী ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র আরব দেশের ইতিহাস নিয়ে আমি হাজির হলাম। আসো আমরা আজকে আরব দেশের ইতিহাসের প্রথম অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করি। আমাদের আরব দেশের ইতিহাসের বা প্রথম যে অধ্যায়টা সেটাই হলো প্রাক ইসলামী আরব। প্রাক ইসলামী আরব বলতে প্রথমেই আমাদেরকে ধারণায় যেটা আসছে সেটা হলো আরব দেশটা কোথায়, বা আরব দেশ সম্পর্কে আমাদের জানার একটু আগ্রহ জাগ্রত হবে। এটা স্বাভাবিক, যেহেতু এটা বাহিরের একটি দেশ, বিশেষ করে ইসলামের জন্মস্থান এবং পুণ্যভূমি হিসেবে আমাদের মুসলমানদের কাছে সর্বাধিক পরিচিত একটি দেশ। এই কারণে আরব দেশটাকে জানার আমাদের আগ্রহ রয়েছে এবং এর জানার পরিধিও ব্যাপক, এবং সেই ধারাবাহিকতায় আমরা আরব দেশ নিয়ে আজকে আলোচনা করব। এবং আরব দেশ নিয়ে আলোচনা করার পেছনে একটাই কারণ আমাদের ইসলামের ইতিহাসের যে ইসলামকে নিয়ে আমরা আলোচনা করি, সেই ইসলাম সূচনা হয়েছিল এই আরব দেশকে কেন্দ্র করে, এবং এই আরব দেশেই ইসলামের মহান পুরুষ, ইসলামের জন্মদাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরব দেশেই জন্মগ্রহণ করেছিলেন। এই জন্যই আমাদের কাছে, বিশেষ করে মুসলমানদের কাছে তথা ইসলামের ইতিহাসের ছাত্রছাত্রীর কাছে আরব দেশটা খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ হিসেবে পরিচিত। এবং এই গুরুত্বপূর্ণ দেশকে আমাদের জানার এবং বোঝার সুযোগ তৈরি হয়েছে। সুতরাং আমরা এই সুযোগটা কাজে লাগাবো এবং আরব দেশকে আমরা যথাযথভাবে জানার চেষ্টা করব। সেই ধারাবাহিকতায় প্রথমেই আমরা আসছি আরব দেশের ভৌগোলিক অবস্থান এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনায়। প্রথমে বলেছি আরব দেশটা হলো ইসলামের জন্মস্থান তথা ইসলামের পুণ্যভূমি। তাহলে আমেরিকা ও অস্ট্রেলিয়া আবিষ্কারের পূর্বে পৃথিবীর ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত ছিল এই আরব। তোমরা জানো পৃথিবীতে মহাদেশ রয়েছে 6টি। এই 6টি মহাদেশের মধ্যে আমেরিকা ও অস্ট্রেলিয়া আবিষ্কারের পূর্বে আরব দেশটি পশ্চিম এশিয়ায় অবস্থিত। আর তোমাদের ইসলামের ইতিহাসের যে পার্ট নেমটা, সেই পার্ট নেমটা হলো পশ্চিম এশিয়ার তথা এবং উত্তর আফ্রিকা ও স্পেনের ইতিহাস। পশ্চিম এশিয়া, স্পেন ও উত্তর আফ্রিকার ইতিহাস প্রাচীন সভ্যতা থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রতিটি ক্লাসে আমি তোমাদেরকে যখন কোনো পত্র পড়াই বা কোনো বই পড়াই, তাহলে প্রথমেই কিন্তু আমি ওই বইয়ের বা ওই পত্রের যে নামটা রয়েছে সেই নামটা পড়ানোর চেষ্টা করি। সরাসরি তোমাদের সাথে যেহেতু আমার দেখা হচ্ছে না, সেহেতু এখানে অনলাইনেও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রতিটা বইয়ের। আমরা সাধারণত বলে থাকি যে ইসলামের ইতিহাস প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এই নামে আসলে কিন্তু কোনো বই নেই।
এই নামে যদিও তোমাদের জন্য বোর্ড থেকে বই পাবলিশ করা হয় বা প্রথম পত্র দ্বিতীয় পত্র নামে বই বের হয়, আসলে কিন্তু তুমি যখন আরও উপর ক্লাসে যাবে তখন এই প্রথম পত্র দ্বিতীয় পত্রের কোনো অস্তিত্ব তুমি খুঁজে পাবে না। তখন তোমাকে ওই প্রথম পত্রের যে নেমটা, ওই নেমটা তুমি যতক্ষণ না বলতে পারবে, নামটা যতক্ষণ তুমি না বলতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি কাউকেই বোঝাতে পারবে না যে তুমি প্রথম পত্রে আসলে কি পড়েছো। আর যখনই তুমি নামটা বলবে তখনই তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে আসলে প্রথম পত্র বলতে তুমি কি পড়েছো বা কতটুকু জানো, বা আসলে প্রথম পত্র তুমি পড়েছো কিনা। তাহলে প্রথম পত্রের যে পার্ট নেমটা, সেই পার্ট নেমটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা, স্পেনের ইতিহাস, প্রাচীন সভ্যতা থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা পড়াবো প্রথম পত্রে। আসো আবার চলে আসি আমরা আরবের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্যে। মনুষ্য বসতির আদি ঠিকানা হিসেবে আরবে, যেটা আমরা একটু আগেই বলেছি যে প্রাচীন সভ্যতা, সভ্যতারও আবিষ্কার হওয়ার পূর্বে বা মানুষ সভ্য হওয়ার পূর্বে, এর পূর্বেও মানুষ বসবাস করতো, মানুষ জীবনযাপন করতো। ওই রকম কিছু সভ্যতার পূর্বের যে মনুষ্য বসবাসের যে ইগুলা ছিল, ধারাবাহিকতা ছিল, ওই ধারাবাহিকতায় আরবে পূর্বেই মিশরীয়, সুমেরীয় এবং হিব্রু সভ্যতার উদ্ভব হয়েছিল। এবং সভ্যতার উদ্ভবের যে স্থানটা, সেই স্থান হিসেবে প্রাচীন আরব বিখ্যাত ছিল। নামকরণটা কিভাবে হলো, আরব নামকরণটা কিভাবে হলো, আরবকে আরব কেন বলা হয়? হেজাজের অন্তর্গত একটি স্থান রয়েছে, সে স্থানটির নাম হলো আরব। মনে করা হয় যে ওই আরব নাম থেকেই সমগ্র দেশের নামকরণ করা হয়েছে আরব। এগুলো প্রত্যেকটি, যতগুলো আমি তোমাদেরকে এখানে ক্লু দিচ্ছি, এগুলো প্রত্যেকটা হলো এক একজন ঐতিহাসিকের মতামত। বাস্তবে তুমি ঠিক করে নিবা যে আসলে কোন কারণটা উল্লেখযোগ্য একটি কারণ, যেই কারণের আরব দেশকে আরব নামে অভিহিত করা হতো। আবার অনেক ঐতিহাসিক বলে থাকেন আরাবা শব্দ থেকে আরব নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকে বলে থাকেন দক্ষিণ আরবের পূর্বপুরুষ কাহাতানের পুত্র ইয়াবাব হয়েছে, এটা ইয়ারাব হবে, ইয়ারাবের থেকে আরব নামের উৎপত্তি হয়েছে। হিব্রু ভাষা আবহার শব্দটির আরবি প্রতিশব্দ আরব। যেহেতু আরবে হিব্রু জাতির একটা অংশ এখানে বসবাস করে গিয়েছিল, সেহেতু তাদেরও কিছু ধারাবাহিকতা, তাদেরও একটা অংশ, তাদের জনসংখ্যার একটা অংশ আরবে তখনও বসবাস করতো। সেই হিসেবে আরবে হিব্রু ভাষাটা প্রচলিত ছিল। ওই হিব্রু ভাষা আবহার শব্দটির আরবি প্রতিশব্দ বলা হতো, আরবি প্রতিশব্দটা ছিল আরব। সেই হিসেবে বলা হয়ে থাকে যে এই কারণে যেহেতু হিব্রুরা আগে এখানে বসবাস করেছে, সেহেতু তারাই এটার নামকরণ করে গিয়েছে আরব। এই আবহার এবং হিব্রু শব্দ আবহার এবং আরবি শব্দ আরব দুটোরই অর্থ মরুভূমি। আর যেহেতু আরবটা ছিল বিরাট, আরবের একটা বিরাট অংশই ছিল কিন্তু মরুভূমি, সেই হিসেবে ওই মরুভূমির দেশ হিসেবে আরব দেশকে আরব নামকরণ করা হয়েছে। আরব দেশের লোকজনকে পূর্বে প্রাচীনকালে সারাসিনি নামে অভিহিত করা হতো। আর সারাসিনির অর্থ হলো মরুভূমি। সারাসিনি শব্দটি এসেছে সাহারা থেকে। সাহারা হলো আফ্রিকা মহাদেশের একটি বৃহৎ মরুভূমি। বলা হয়ে থাকে পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমি ছিল এই সাহারা মরুভূমি। ওই সাহারা থেকে এসেছে সারাসিনি, যার অর্থ মরুভূমি। এই মরুভূমির কারণেও বেশিরভাগ ঐতিহাসিকগণ আরব দেশকে আরব নামকরণ করা হয়েছে বলে উল্লেখ করেছেন। আবার আরব শব্দের আবিধানিক অর্থ বাগ্মিতা। বাগ্মিতা বলতে বোঝানো হয় খুব ভালো বক্তৃতা দেওয়ার ক্ষমতাকে বাগ্মিতা বলা হয়ে থাকে। খুব ভালো যিনি বলতে পারেন, খুব ভালো বক্তা যিনি, তাকে বাগ্মী বলা হয়। আর তার গুণটাকে বলা হয়ে থাকে বাগ্মিতা। আরবরা বাগ্মিতায় বিশ্বসেরা ছিল, এবং তারা নিজেদেরকে বিশ্বসেরা হিসেবে দাবিও করত। এই কারণে তাদের নামকরণ করা হয়েছে আরব। তারা নিজেদেরকে আরব হিসেবে উল্লেখ করত। সবশেষে যেটা বলা যায় সেটা হলো আরবের অধিকাংশ অঞ্চল মরুময় হওয়ায় এর অধিবাসীরা
আরব নামে পরিচিত হয়েছে। এরপর আসো যে আরবের অবস্থানটা কোথায়, পৃথিবীর মানচিত্রে আরবের অবস্থানটা কোথায়। আমরা আগেই বলেছি আমরা পড়ছি পশ্চিম এশিয়ার ইতিহাস, তাহলে আরবটা পড়েছে কোথায়, পশ্চিম এশিয়ায়। তাহলে দেখো এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ছিল এই আরব, আর এই আরবটা ছিল একটা উপদ্বীপ এবং পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ ছিল এই আরব। তোমরা জানো সাধারণত সাগরের উপকূলে বা সাগরের মধ্যখানে দ্বীপ এবং উপদ্বীপের সৃষ্টি হয়ে থাকে। সেই হিসেবে পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ ছিল এই আরব। আরবের উত্তরে ছিল সিরিয়া মরুভূমি। এই সিরিয়া মরুভূমিটা এই উত্তরে একটা অংশই ছিল স্থল, আর বাকি 3টা এলাকাই ছিল তোমার জলরাশি দ্বারা পরিবেষ্টিত। যেমন ধরো পূর্বে ছিল পারস্য উপসাগর আর ওমান উপসাগর, দক্ষিণে ছিল ভারত মহাসাগর, পশ্চিমে ছিল লোহিত সাগর। পশ্চিমটা উঠে না এখানে, পশ্চিমে ছিল লোহিত সাগর। তাহলে আরবের 3 দিকে ছিল জলরাশি, সাগর এবং উপসাগর, আর একদিকে ছিল সিরিয়া মরুভূমি। এই কারণে আরবকে একটা উপদ্বীপ হিসেবে পৃথিবীর মানচিত্রে দেখানো হয়েছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত ছিল আরব। আরব উপদ্বীপের 3 দিকে জল ও একদিকে স্থল থাকার কারণে একে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়ে থাকে। এটা সাধারণত তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে সবসময় থাকবে যে জাজিরাতুল আরব বলতে কি বোঝো, বা জাজিরাতুল আরব কি। জাজিরাতুল আরব হলো আরব উপদ্বীপ, শাব্দিক অর্থ হলো আরব উপদ্বীপ। আর তোমাকে এটা ব্যাখ্যায় যে বলতে হবে যে উপদ্বীপের সংজ্ঞাটা যে বের করবা, 3 দিকে জল এবং একদিকে স্থল দ্বারা পরিবেষ্টিত যে ভূখণ্ড সেটাকে বলা হয়ে থাকে উপদ্বীপ। সুতরাং আরবের 3 দিকে জল এবং একদিকে স্থল দ্বারা পরিবেষ্টিত থাকে, আরবকেও উপদ্বীপ বলা হয়ে থাকে। এবং পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ ছিল এই আরব উপদ্বীপ বা জাজিরাতুল আরব। পশ্চিমা দেশসমূহের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার বলা হয় এই আরবকে। অর্থাৎ আরব মানচিত্রের পশ্চিমা দেশসমূহ যেদিকে অবস্থান করত তার বিপরীত দিকে অবস্থান করত পূর্বাঞ্চলের দেশসমূহ, এবং এই পূর্বাঞ্চলের দেশসমূহেতে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম আরবের ভেতর দিয়ে প্রবেশ করতে হতো। আরবের মধ্য দিয়ে পূর্বাঞ্চলের দেশসমূহে যাওয়া যেত বা যেতে হতো। এই জন্য পশ্চিমা দেশসমূহের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার বলা হয় এই আরবকে। ভূতাত্ত্বিকদের মতে আরব উপদ্বীপ একসময় বৃহৎ সাহারা মরুভূমির অংশ ছিল, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বলেছি যে আফ্রিকা মহাদেশের একটা বৃহৎ অংশই ছিল সাহারা মরুভূমি। এই বৃহৎ সাহারা মরুভূমির একটা অংশ ছিল একসময় এই আরব উপদ্বীপ, যেটা কালক্রমে আস্তে আস্তে নীল নদ এবং লোহিত সাগর দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায়। সুয়েজ খাল খননের ফলে আরব সম্পূর্ণরূপে আফ্রিকা হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আফ্রিকা বানানটা একটু ভুল আছে, এখানে রফালা হবে। আফ্রিকা হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তখন থেকে আরব দেশটা উত্তর আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন একটি দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে, আরব দেশ হিসেবে। আরবের আয়তন এবং লোক সংখ্যা। আরব উপদ্বীপের আয়তন 10,27,000 বর্গমাইল। আবার যারা বর্গমাইলের হিসেবে না বলতে চাও তাদের জন্য 26,68,781 বর্গ কিলোমিটার। খেয়াল রাখবা বর্গমাইলের হিসেব একটা, বর্গ কিলোমিটারের হিসেব একটা। তোমরা অনেক সময় বর্গ কিলোমিটারের হিসেবটা লিখে বর্গ মাইল লিখে দাও, আবার বর্গ মাইলের হিসেবটা লিখে বর্গ কিলোমিটার লিখে ফেলো। এই একটা কারণে তোমাদের একটা নম্বর চলে যায়, কারণ আরব উপদ্বীপের আয়তন এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন একটা প্রশ্ন। আরব উপদ্বীপের আয়তন কত? আয়তনে আরব ইউরোপের 4 ভাগের 1 ভাগ এবং আমেরিকার 3 ভাগের 1 ভাগের সমান। অর্থাৎ দেশটা কিন্তু খুব বেশি বড় নয়, দেশটা ছোট। আরবের মোট জনসংখ্যা ছিল 1,02,00,000, আর এখানে জনবসতিও ছিল খুবই কম,
মাত্র 1,02,00,000 জনসংখ্যা এখানে বসবাস করত। আর প্রতি বর্গ মাইলে মাত্র 7 জন লোক বাস করত, যেটা বিরল একটা ব্যাপার অন্যান্য দেশের তুলনায়। আরবের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বলতে সেখানের ভূমি এবং প্রকৃতি কেমন ছিল এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ভূপ্রকৃতির তারতম্য অনুযায়ী আরব উপদ্বীপকে 3 ভাগে ভাগ করা হয়। 1 মরু অঞ্চল, 2 পাহাড়ি অঞ্চল, 3 উর্বর অঞ্চল। আরবের যে এলাকাটা, আরবের যে ভূখণ্ডটা, এই ভূখণ্ডটা 3টা ভাগে বিভক্ত হয়েছিল। একটা ছিল মরু অঞ্চল, একটা ছিল পাহাড়ি অঞ্চল, আর একটা ছিল উর্বর অঞ্চল। মরু অঞ্চল ছিল বসবাসের একেবারেই অনুপযোগী, আর এই অনুপযোগী মরু অঞ্চলকে 3 ভাগে বিভক্ত করা হয়েছিল। একটা হলো আল নুফুদ, এটা একটা মরুভূমি, আল দাহানা এটাও আরেকটা মরুভূমি, আল হাররাহ এটা আরেকটা মরুভূমি। এই আল হাররাটা আবার আল রব আর আল খালি নামে পরিচিত ছিল। দ্বিতীয় যে ভাগটা ভূপ্রকৃতির সেটা হলো পাহাড়ি অঞ্চল। পশ্চিম দিক হতে পূর্ব দিকে ক্রমশ ঢালু যে আরব উপদ্বীপটা, এটা একটা বিশাল মালভূমিও বটে। অর্থাৎ আরবে শুধুমাত্র পাহাড় রয়েছে এমন নয়, আরবের একটা বিশাল অংশ মালভূমিও ছিল। এবং এর ভেতরে অর্থাৎ আরবে পাহাড় পর্বতের অবস্থানও ছিল ব্যাপক। এবং এর পর্বতশ্রেণী, আরবে যে পর্বতশ্রেণী রয়েছে সেগুলো, উত্তর দিকের পর্বতগুলোর আয়তন ছিল 9,000 ফুট এবং দক্ষিণ দিকের যে পর্বতগুলো সেগুলো ছিল 14,000 ফুট। আসলে 3 দিকে জলরাশি দ্বারা বেষ্টিত যে আরব, এই আরব দেশটাকে পৃথিবীর বুকে একটা স্থায়িত্ব দিয়েছিল এই পাহাড় এবং পর্বতশ্রেণী। এই বিরাট বিরাট পাহাড় পর্বতগুলাই আরব দেশকে এই সাগরের তীরে বসবাস উপযোগী করে স্থায়িত্ব দান করেছিল। এরপর হলো উর্বর অঞ্চল। মরু ও পার্বত্য অঞ্চল ছাড়াও রয়েছে আরবে উর্বর ভূখণ্ড ও তৃণভূমি। হেজাজ, ইয়েমেন, নজদ, হাজরামাউত ও ওমেন প্রদেশগুলো নিয়ে উর্বর অঞ্চলগুলো গঠিত ছিল। ইয়েমেন বর্তমানে স্বাধীন, হাজরামাউত, ওমান এগুলো মোটামুটি এখন স্বাধীন এক একটি ইসলামিক রাষ্ট্র। আর হেজাজ বর্তমানে সৌদি আরবে অবস্থিত। আর হেজাজটা গঠিত ছিল মক্কা, মদিনা ও তায়েফ নিয়ে। মক্কা, মদিনা ও তায়েফ নিয়ে হেজাজ গঠিত, যা আরবের কেন্দ্রস্থলে অবস্থিত এবং পৃথিবীর বিখ্যাত এবং মুসলমানদের জন্য তীর্থভূমি কাবা ছিল এই মক্কায় অবস্থিত, অর্থাৎ হেজাজ প্রদেশে অবস্থিত। মক্কা, মদিনা এবং তায়েফ এগুলো ছিল উর্বর ভূখণ্ডের আওতাভুক্ত এবং এখানে জনসংখ্যা মোটামুটি বসবাস করত, একটা বড় আকারের জনসংখ্যা এখানে বসবাস করত এবং এখানকার জনগণ কিছু কিছু চাষবাস করতেন এবং ব্যবসা বাণিজ্য করতেন। আর সবচেয়ে বড় ব্যবসা ছিল তাদের কাবা ঘরকে নিয়ে, কারণ ওই কাবা ঘরকে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তীর্থযাত্রীরা আসতো, পর্যটকরা আসতো। তাদের দেখাশোনা এবং তাদের কাছ থেকে প্রাপ্ত অর্থ দ্বারা এই হেজাজ প্রদেশ পরিচালিত হতো। হেজাজ শস্য শ্যামলা ছিল এবং বৃষ্টি বিধৌত হওয়ার কারণে এখানে কিছুটা কৃষি উৎপাদন হতো এবং বসবাসের মোটামুটি উপযোগী একটা জায়গা ছিল, উর্বর একটা জায়গা ছিল এই হেজাজ প্রদেশটা। এরপর হলো ইয়েমেন, হাজরামাউত এবং ওমান। এই ইয়েমেন, হাজরামাউত ও ওমান নিয়ে গঠিত ছিল দক্ষিণ আরব। আর দক্ষিণ আরবকে বলা হতো সুখী আরব ভূমি। এর কারণটা কি ছিল? এর কারণ ছিল দক্ষিণ আরবে বছরে 2 বার বৃষ্টিপাত হতো, আর 2 বার বৃষ্টিপাত হওয়ার কারণে দক্ষিণ আরব, উত্তর আরব তথা অন্যান্য আরব, মধ্য আরব হলো তোমার ওই হেজাজ প্রদেশ নিয়ে, এই প্রদেশটা অর্থাৎ মক্কা, মদিনা, তায়েফ নিয়ে যে হেজাজ প্রদেশটা গঠিত ছিল এটা মধ্য আরবে ছিল। আর দক্ষিণ আরবে বছরে 2 বার বৃষ্টিপাত হওয়ার কারণে এই অঞ্চলটা উর্বর ছিল। এদের মধ্যে ইয়েমেনটা সবচেয়ে বেশি উর্বর ছিল
মদিনাও উর্বর ছিল। মদিনা উর্বরতার কারণে এবং মদিনার জনগণের ঠান্ডা মেজাজের কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে এক সময় মদিনায় হিজরত করে সেখানে আশ্রয় লাভ করেছিলেন। আচ্ছা, সেটা পরবর্তীতে দেখা যাবে। আমরা দক্ষিণ ভারতকে নিয়ে আমরা একটু আলোচনা করি। এই দক্ষিণ আরবে উর্বর ভূখণ্ডে কফি, নীল, খেজুর, শাকসবজি ও বিভিন্ন প্রকার ফল ও ফসল উৎপাদিত হতো। আর এই কারণে দক্ষিণ আরবটা ছিল ঘনবসতিপূর্ণ। কৃষি এবং ব্যবসা বাণিজ্যের জন্য দক্ষিণ আরবটা ছিল বিখ্যাত। ইয়েমেনটাকে বলা হতো দক্ষিণ আরবের সমৃদ্ধ একটা অংশ। ইয়েমেন শব্দের অর্থ হলো সুখী বা সৌভাগ্যবান। এটা একটা তোমাদের একটা প্রশ্ন থাকবে, ইয়েমেন শব্দের অর্থ কী? ইয়েমেন শব্দের অর্থ হলো সুখী বা সৌভাগ্যবান। ইয়েমেন ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো কৃষি উৎপাদন, ব্যবসা বাণিজ্য এবং উর্বর ভূমি, অনুকূল আবহাওয়া, প্রচুর বৃষ্টিপাত, বিচিত্র পণ্য সম্ভার ও ধন সম্পদের কেন্দ্রভূমি হওয়ায় প্রাচীনকালে এই অঞ্চলকে সুখী আরব ভূমি বা আরবদের সৌভাগ্য হিসেবে বলা হতো। কোনটাকে? ইয়েমেনকে সুখী আরব ভূমি হিসেবে উল্লেখ করা হতো। আর দক্ষিণ আরবকে ইয়েমেন, হাজরামাউত, ওমান নিয়ে গঠিত দক্ষিণ আরবকে সুখী আরব ভূমিও বলা হয়ে থাকে। যদি সুখী আরব ভূমির সংজ্ঞা চায় সেক্ষেত্রে ইয়েমেন, হাজরামাউত এবং ওমান নিয়ে গঠিত দক্ষিণ আরবকে সুখী আরব ভূমি বলা হয়। এই সংজ্ঞাটা তোমরা দেবে। আর যদি শুধুমাত্র ইয়েমেনকে নিয়ে জানতে চাই যে ইয়েমেন অর্থ কী, ইয়েমেন অর্থ হলো সুখী বা সৌভাগ্যবান। এবং ইয়েমেনের যে অর্থটা বা ইয়েমেন প্রদেশের যে অর্থটা সেটাও দাঁড়ায় সুখী আরব ভূমি বা আরবদের সৌভাগ্য। তাহলে আমরা দুইভাবে প্রশ্নের উত্তরটা দিতে পারবো। দক্ষিণ আরবকে সুখী আরব ভূমি বলা হয়, অপরদিকে আবার ইয়েমেনকে আরবদের সৌভাগ্য হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। এই হলো মোটামুটি আজকে আমাদের তোমাদের আরব দেশকে একটু জানার প্রচেষ্টা। আজকের ক্লাসে আমাদের এতটুকু পর্যন্তই বললাম বা থাকলো বা তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জানার যদি কিছু থাকে তোমরা করতে পারো, আমাকে মেসেজ করতে পারো। সেই সামনের ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কিছু জানা নিয়ে, নতুন কিছু জানানোর ইচ্ছা নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।